ভোটারদের মাথায় হাত। আপনি যদি এসআইআর হিয়ারিং অলরেডি করে এসছেন, তা সত্ত্বেও না আপনাকে আবার হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। এমন একটি বড়সড় খবর সামনে এসছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই 4টি কারণে আপনাদের দ্বিতীয়বার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। এছাড়া আপনি যদি এই কাগজটি দিয়ে আসেন না হিয়ারিংয়ের সময়তে, সেক্ষেত্রেও আপনাকে আরও একবার হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা এখন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে কী কী রয়েছে চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে নির্বাচন কমিশন কিন্তু এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে। মূল 4 প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে বিএলওদের এবং ভোটারদের আবার সমস্যার মুখে পড়তে হতে পারে। এবং নির্বাচন কমিশন এবার দেখেছে যে এখনও পর্যন্ত কিন্তু ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম ফেজে যাদের ডেকেছে, ধরুন যারা আনম্যাপড রয়েছে, ধরুন যাদের নামে গরমিল রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফেজের অলরেডি হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ শুরু হতে চলেছে আগামী 1-2 দিনের মধ্যে, যেটা হচ্ছে প্রয়োজনীয় ম্যাপিং সম্পর্কিত। তো ফার্স্ট ফেজের হিয়ারিং যদি আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একবার এই 4টি ভুলের কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে। দেখুন কোন 4টি ভুল, সেক্ষেত্রে কি বলেছে নির্বাচন কমিশন। দেখুন এবার কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে এই সমস্ত ভুলগুলো যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আরও একবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস চলে আসছে বিএলওদের অ্যাপে। তো সেক্ষেত্রে কোন 4টি ভুল? প্রথমটা হচ্ছে পারিবারিক বয়সের ব্যবধান, অর্থাৎ বাবা এবং মায়ের সাথে ছেলে অথবা মেয়ের বয়সের পার্থক্য যদি 15 বছর কিংবা 15 বছরের কম থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি হিসেবে চিহ্নিত করছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত বলা হয়েছে দাদু অথবা দিদিমার সাথে যদি নাতি নাতনির বয়সের পার্থক্য যদি 40 বছরের কম হয়, অর্থাৎ ধরুন 38 বছর কিংবা ধরুন 39 বছর, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সিস্টেম সেটিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসাবে চিহ্নিত করছে। যদি বানান এবং তথ্যের গরমিল থাকে, অর্থাৎ 2002 সালের পুরনো ভোটার তালিকায় থাকা নামের বানান, সেক্ষেত্রে ফার্স্ট নেম, মিডিল নেম অথবা লাস্ট নেম বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির যদি কোনো প্রকারের অসঙ্গতি থাকে, তাহলে সেটাকেও আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে দেখা হচ্ছে সিস্টেম, অর্থাৎ সেগুলোকে সিস্টেম পুনরায় লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে চিহ্নিত করছে। এবং 45 বছরের ঊর্ধ্বে যদি কোনো ভোটার থাকে এবং তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে এবং তিনি যদি বাবা মায়ের নাম দিয়ে তিনি যদি প্রোজেনি ম্যাপিং করিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেইগুলোকেও লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে দেখছে অ্যাপ, অর্থাৎ যে অ্যাপ রয়েছে বিএলওদের অ্যাপ, সেটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে দেখা হচ্ছে। দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সিস কি? সহজ কথায় হচ্ছে ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে সামঞ্জস্যপূর্ণ যদি কোনো মিল না থাকে, তাহলে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে দেখিয়ে দেয় সিস্টেম, অর্থাৎ কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো মিল পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে সেগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে দেখিয়ে দেয় সিস্টেম। ঠিক আছে, দেখুন এখন বর্তমানে কি বলা হচ্ছে। দেখুন এছাড়া তো এই 4টি কারণ তো রয়েছে, এই 4টির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বারের জন্য হিয়ারিং নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে আপনাকে আবার গিয়ে আপনাকে কাগজপত্র জমা করে আসতে হবে। ঠিক আছে, অথবা যদি এই সমস্ত ভুল আপনাদের হয়ে থাকে, তা সত্ত্বেও যদি আপনাদের কাছে এখনও পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ যদি না এসে থাকে, তাহলে আপনাদের কাছে দ্বিতীয়বার হিয়ারিংয়ের নোটিশ কিন্তু আসতে পারে। অর্থাৎ ধরুন আপনাদের কাছে ফার্স্ট ফেজে হিয়ারিংয়ের নোটিশ আসেনি, সেকেন্ড ফেজেও আসেনি, থার্ড ফেজে কিন্তু আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। এছাড়া দেখুন যে ডোমিসাইল সার্টিফিকেটগুলো রয়েছে, যেই ডোমিসাইল সার্টিফিকেটগুলো এডিএম অথবা এসডিও অর্থাৎ বর্তমানে যারা এসআইআর প্রক্রিয়াতে ইআরওর কাজ করছেন, তারা যদি ইস্যু করে থাকে এই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটগুলো, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটগুলোকেও এবার খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু নির্বাচন কমিশন প্রদত্ত 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ছিল, কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেই ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, দুটোর মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ সেটাকে এটার সঙ্গে কোনোভাবে একসঙ্গে রাখা চলবে না। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট আলাদা এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা আলাদা,
যায়। তো সে কারণে যারা যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ইতিমধ্যে হিয়ারিং করেছে, এমন তো অনেকে রয়েছে যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছে, তো তাদের সবার যে হিয়ারিং রয়েছে তাদের পুনরায় হিয়ারিংয়ের জন্য নোটিশ আসতে পারে। যারা অলরেডি করে দিয়েছে তাদের নোটিশ আসতে পারে, এবং যারা আগামী দিনে করতে চলেছে হিয়ারিং, তারা কিন্তু শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তারা হিয়ারিং করতে পারবে না। তাদের ডোমিসাইল সার্টিফিকেটের সঙ্গে আরও যেই 11টি ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন, আধার কার্ড সহ, কারণটা আধার কার্ডও আপনি পরিচয়পত্র, কিন্তু আধার কার্ড আপনি ভারতীয় নাগরিক যে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। তো আধার কার্ড সহ আপনি যদি আরও যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হবে না। এছাড়া যদি আপনি এখন বলেন যে আপনাদের কাছে 1995 সালের জমির দলিল রয়েছে, 1990 সালের রয়েছে, তো সেই জমির দলিল দিয়ে কি কিছু হবে? দেখুন, এক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনাদের কাছে জমির দলিল থাকে, সে যে কোনো বছরই হোক না কেন, সেই জমির দলিল দিয়ে আপনি কোনোভাবে এসআইআরের হিয়ারিং প্রক্রিয়াতে আপনি পার হতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র জমির দলিল থাকলেই যে আপনি সেই জমির দলিল দিয়ে দিলেন হিয়ারিং প্রক্রিয়াতে, তো সেই জমির দলিল অ্যাকসেপ্ট হয়ে গেল, আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকলো, সেটা কিন্তু হবে না। নির্বাচন কমিশন বলেছে যে জমির দলিল একটি সরকারি নথি, কিন্তু জমির দলিল আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি প্রুফ করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।